আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব রসায়নের সপ্তম অধ্যায়ের কিছু বিক্রিয়া আর এর শ্রেণীবিভাগ নিয়ে। কি কি বিক্রিয়া আছে, কি কি শ্রেণীবিভাগের, সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমাদের রাসায়নিক বিক্রিয়াকে আমাদের তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বিক্রিয়ার দিক অনুসারে, আরেকটা হলো তাপ অনুসারে, আরেকটা হলো ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে। আচ্ছা, দিক অনুসারে বিক্রিয়াকে আবার আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, তাপ অনুসারে বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা তাপ উৎপাদী আর একটা তাপ হারি। আবার আমাদের ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে বিক্রিয়া, এটাকে আবার আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া। আমরা আগের ক্লাসে পড়ে আসছিলাম রেডক্স জিনিসটা কি। রেডক্স মানে জারণ বিজারণ, সেটা কিভাবে করে আমরা আগের ক্লাসে শিখে আসছি। যদি তোমাদের সমস্যা থাকে বা তোমরা যদি ভালো মতো বুঝে না থাকো, সেই ক্লাসটা দেখে আসতে পারো। আর নন রেডক্স বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া আবার আমাদের পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কি কি? সংযোজন, বিয়োজন, সংশ্লেষণ, প্রতিস্থাপন আর দহন, এই পাঁচ ভাগে। আর নন রেডক্স বিক্রিয়া মানে যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া না, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রশমন আর একটা অধঃক্ষেপণ। এখন এই যে শ্রেণী বিভাগগুলো, এগুলো শুধু আমরা মুখস্থ করলাম, কিন্তু কোন বিক্রিয়া কাকে বলে সেটা যদি আমরা না জানি, একটা বিক্রিয়া দেখে যদি আমি বুঝতে না পারি যে এই বিক্রিয়াটা আসলে সংযোজন, বিয়োজন, রেডক্স, নন রেডক্স কি হবে, সেটা যদি আমরা না জানি, তাহলে আমাদের তো হবে না। সেজন্য আমরা চলো একটা একটা করে জেনে আসা যাক। ফার্স্টেই আছে আমাদের একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া জিনিসটা কি? একমুখী মানে কি, একদিকে যাবে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ থেকে আমাদের কি হয়, উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে পরিণত হবে না। যেমন দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভাঙি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড CaO আর কার্বন ডাইঅক্সাইড CO2 পাই। এখন এটা যদি আমাদের খোলা জায়গায় করা হয়, ঠিক আছে, খোলা পাত্রে অর্থাৎ খোলা জায়গায় যদি করা হয়, যেখানে কোনো তোমার চারপাশ থেকে অক্সিজেনের মৌল আছে, সেগুলোর সাথে করলে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি ভাঙি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড হবে। আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, এ কী করবে, উড়ে যেতে চাইবে, তাই না? তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড উড়ে গেল, তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি এই দুইটা মৌল যৌগ যে পেলাম, এই দুইটা যৌগ একসাথে করে কি আমি আবার এটা পাবো? পাবো না। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড এটা বাতাসের সাথে মিশে উড়ে গেছে বা অন্যান্য যৌগ তৈরি করে ফেলেছে। তাহলে এটা হলো কি আমার একমুখী, শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ পেলাম, একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া কি? আমি বিক্রিয়ক থেকে উৎপাদ পাবো, উৎপাদ থেকে আবার বিক্রিয়ক পাবো। যেমন ধরো, সেম বিক্রিয়াটা দিয়ে যদি আমি দেখাই, সেম বিক্রিয়াটাই উভমুখী হতে পারে। কিভাবে উভমুখী হতে পারে? সেম বিক্রিয়াটাই আমাদের উভমুখী হতে পারে। কিভাবে হতে পারে? এটা যদি আমি বদ্ধ পাত্রে বা বদ্ধ জায়গায় করি, ঠিক আছে, এটাকে আমাদের রসায়নের ভাষায় বলা হয়, বা যেখানে এটার পরীক্ষা করা হয়, সেটা হলো হেবার প্রণালী। তাহলে হেবার প্রণালী অর্থাৎ বদ্ধ জায়গায়, যেখানে আমার অন্যান্য কোনো কিছুর সংস্পর্শ আসবে না, সেখানে আমাদের যে কোনো বিক্রিয়া আমাদের উভমুখী বিক্রিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে এটা খোলা জায়গায় ছিল, এজন্য এটা বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, শুধু উৎপাদ থেকে আমি বিক্রিয়ক পাবো না। এটা যেহেতু হেবার প্রণালী অর্থাৎ বদ্ধ জায়গায় করা হয়েছে, সেজন্য আমি কি পাবো? ক্যালসিয়াম কার্বনকে যদি আমি ভাঙি, এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাবো, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এখান থেকে অন্য কোনো জায়গায় যেতে পারবে না। কেন? কারণ এটা বদ্ধ পাত্রে করা হয়েছে। তাহলে এটা কি হলো আমাদের উভমুখী বিক্রিয়া। এরপরে আছে হলো যে আমাদের বিক্রিয়ার দুইটা বিক্রিয়া আমরা পড়েছিলাম, একটা তাপ উৎপাদী শ্রেণী বিভাগের মধ্যে দেখে আসছিলাম, তাপ উৎপাদী বিক্রিয়া, আর হলো যে কি তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াটা কি? যেখানে আমার উৎপাদের মধ্যে কি হবে, তাপটা জমা হবে। ধরো এখানে আমি দুইটা মৌল A আর B যুক্ত হয়ে AB যৌগ গঠন করলো। এখন এখানে আমাদের যে তাপ উৎপন্ন হলো, সাপোজ 90 কিলো জুল তাপ আছে এখানে, তাহলে এখানে তাপ উৎপন্ন হয়েছে এক্সট্রা করে, সেজন্য এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এরপরে আছে হলো যে আমাদের তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া জিনিসটা কি?
তাপহারী বিক্রিয়া হলো যে এখানে তাপটা শোষণ করা হবে, অর্থাৎ তাপটা শোষিত হবে, সেটা কি আমাদের তাপহারী বিক্রিয়া। এখন কখন তাপ উৎপন্ন হবে, কখন তাপ শোষণ করা হবে, সেটা তো আমরা এখনই পরীক্ষা ছাড়া বুঝতে পারবো না, পরীক্ষা করা ছাড়া, তাই না? কিন্তু আমি একটা প্রশ্ন দেখে কিভাবে বুঝতে পারবো? একটা প্রশ্ন দেখে আমি বুঝতে পারবো যখন বিক্রিয়কের সাথে আমার মাইনাস দিয়ে তাপটা লেখা থাকবে, তখন সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমার যদি উৎপাদের সাথে প্লাস দিয়ে তাপ লেখা থাকে, সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। যদি ডেল এইচ এর মান ঋণাত্মক থাকে, এখন ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে হলো যে ডেল দিয়ে বোঝায় ডিফারেন্স, এইচ মিনস হিট, ঠিক আছে? তাহলে ডেল এইচ মানে কি? তাপের পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তিনটা যদি থাকে, তিনটার যে কোনো একটা থাকবে, সেটা কি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দেখাই, এ বি দিয়ে ধরো দেখাই, এ আর বি দুইটা মৌল যুক্ত হয়ে এবি গঠন করলো। এখন এটার সাথে যদি প্লাস দিয়ে তাপ লেখা থাকে, তাহলে এটা কি তাপ উৎপাদী। এখন আমরা জানি ডান পাশ থেকে যদি বাম পাশে আসে, সেটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে সেম বিক্রিয়াটা যদি আমি এখানে মাইনাস দিয়ে লিখি, তাহলে এটা কি হবে? এই বিক্রিয়াটাও সেম, এটাও কি সেম। তাহলে এটাও তাপ উৎপাদী, এটাও কি তাপ উৎপাদী। আবার থাকতে পারে, এখানে তোমার বলে দিল ডেল এইচ, ডেল এইচ এর মান মাইনাস দিয়ে দিল, তাহলে ডেল এইচ এর মান যদি মাইনাস ঋণাত্মক থাকে, তাহলে সেটাও কি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়াগুলো কি হবে? উল্টাটা হবে। যদি উৎপাদের সাথে মাইনাস দিয়ে লেখা থাকে তাপহারী, বিক্রিয়কের সাথে প্লাস দিয়ে লেখা থাকলে তাপহারী, ডেল এইচ এর মান ধনাত্মক অর্থাৎ প্লাস থাকলে সেটা কি তাপহারী বিক্রিয়া। যেমন দেখো এইখানে এই যে প্লাস দিয়ে তাপটা লেখা আছে কার সাথে? বিক্রিয়কের সাথে, সেজন্য এটা তাপহারী বিক্রিয়া। বুঝতে পেরেছো? এরপর আছে হলো যে আমাদের সংযোজন বিক্রিয়া। সংযোগ মানে কি? যুক্ত করা, অর্থাৎ যেই বিক্রিয়ায় মৌলগুলো বা যৌগগুলো যুক্ত হবে, দুইটা একটা যেটাই হবে, যুক্ত হলেই সেটা কি হবে? সংযোজন বিক্রিয়া। যেমন দেখো এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দুইটা যুক্ত হয়েছে, সংযোজন, যুক্ত হয়েছে, সংযোজন। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হলো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া জিনিসটা কি? যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে, অর্থাৎ একটা বিক্রিয়া থাকবে, একটি বিক্রিয়ক পদার্থ থাকবে, সেটা ভেঙে একাধিক যৌগে অথবা মৌলে পরিণত হবে। এখানে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কি একটা যৌগ, এটা ভেঙে আমার ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দুইটা আলাদা আলাদা মৌল উৎপন্ন হয়েছে, তাহলে এটা কি একটা বিয়োজন বিক্রিয়া, মানে ভাঙা। বুঝতে পেরেছো? এরপরে আছে হলো যে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ দিয়ে গঠিত। মৌলিক পদার্থ জিনিসটা কি? মৌলিক পদার্থ হলো যেই পদার্থকে ভাঙলে আমি শুধুমাত্র ওই পদার্থটাই পাবো। যেমন ধরো হাইড্রোজেন, এখন এইটাকে যদি আমি ভাঙি, তাহলে কি শুধু হাইড্রোজেন পরমাণুই পাবো, অন্য কিছু পাবো না। সেটাই হলো কি আমাদের মৌলিক পদার্থ। তাহলে এরকম মৌলিক পদার্থ দিয়ে গঠন করা হলে সেটা কি হবে? আমাদের সংশ্লেষণ বিক্রিয়া। যেমন ধরো হাইড্রোজেন, এখানে এই যে অক্সিজেন, সালফার, এগুলোকে এক একটা মৌলিক পদার্থ। এরপর আছে হলো যে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি? আমি একটা মৌলকে অপসারণ, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করব। একটি অধিক সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করলে। এখন অধিক সক্রিয়, কম সক্রিয়, এই মৌলগুলো তুমি কিভাবে চিনবে? এখানে আমি তোমাদের জন্য সুবিধার জন্য কিছু অধিক সক্রিয়, মধ্যম সক্রিয়, কম সক্রিয় মৌলগুলোর নাম লিখে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো পরীক্ষায় এসে থাকে। তাহলে এই মৌলগুলো তুমি মুখস্থ রাখবে, এই মৌলগুলো তুমি মাথায় রাখবে যে বেশি সক্রিয় মৌল এগুলা, কম সক্রিয় মৌল এটা, আর মধ্যম সক্রিয় মৌল এগুলা। আরও তোমাদের বইয়ের মধ্যে অষ্টম অধ্যায়ের মধ্যে অনেকগুলো দেওয়া আছে, তুমি ওইখান থেকেও চাইলে দেখে আসতে পারো। তাহলে অধিক সক্রিয় মৌল দ্বারা আমি কি করব? কম সক্রিয় মৌলকে অপসারণ করব। তাহলে ধরো তোমাকে আমি যদি এখানে একটা বিক্রিয়া দিয়ে বুঝাই, জিঙ্ক আর হলো সালফিউরিক অ্যাসিড, তাহলে H2SO4 আর জিঙ্ক। এখন দেখো এখানে আমার জিঙ্কের অবস্থান কোথায়? মধ্যম সক্রিয়। আর এখানে H2SO4 এর মধ্যে হাইড্রোজেনের অবস্থান কোথায়? একেবারে সবার নিচে, কম সক্রিয়, তাই না? তাহলে এই জিঙ্ক কি করবে? হাইড্রোজেনকে অপসারণ করে দিবে, অর্থাৎ জিঙ্ক কি করবে? হাইড্রোজেনকে অপসারণ করা দিবে, অর্থাৎ হাইড্রোজেনকে এখান থেকে কি করবে? সরায় দিবে। তাহলে হাইড্রোজেন যদি সরে যায় এখান থেকে, তাহলে কি হবে? জিঙ্ক সালফেটকে নিয়ে চলে যাবে, আর এক্সট্রা করে থাকবে কি? হাইড্রোজেন, ও আলাদা এখানে বসে যাবে। বুঝতে পেরেছো?
তাহলে এগুলা হলো কি আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো কি করবে, একটাকে মৌল আরেকটা মৌলকে সরায় দিবে। এরপরে আছে হলো যে আমাদের দহন বিক্রিয়া। দহন মানে কি, পোড়ানো। ঠিক আছে, কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে, অক্সাইড মানে কি অক্সিজেন, অক্সিজেনকে অক্সাইডে পরিণত করব, সেটাই কি আমার দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া চেনার খুবই সিম্পল একটা উপায় আছে, সেটা হলো অক্সিজেন থাকা মানেই সেটা দহন বিক্রিয়া, কারণ অক্সিজেন ছাড়া সেখানে আগুন জ্বলবে না। তাহলে এই যে দেখো এখানে আমাদের কি আছে, অক্সিজেন আছে, তাহলে দহন বিক্রিয়া, অক্সিজেন আছে, এগুলো কি আমাদের একটা দহন বিক্রিয়া। এখন তোমাকে যদি বলা হয় এই যে এই বিক্রিয়াটা দিয়েই তোমাকে বলল এই বিক্রিয়াটা কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এই বিক্রিয়া দিয়ে কি কি বিক্রিয়া হয়। দেখো এখানে যেহেতু প্লাস দিয়ে লেখা আছে, তার মানে এটা কি একটা সংযোজন বিক্রিয়া। এখানে SO2, এখানে একটা অণু আছে, তার মানে এটা কি সংশ্লেষণ বিক্রিয়া না। এটা কি একটা জারণ বিজারণ বিক্রিয়া লিখতে পারো। প্রতিস্থাপন বিক্রিয়া কি হবে একবার একটু ভেবে দেখো তো, আর কি কি বিক্রিয়া হয় এটা দিয়ে। তো তোমাকে এরকম একটা বিক্রিয়া দিয়ে দিবে, বলবে যেটা কোন কোন বিক্রিয়াকে সমর্থন করে ব্যাখ্যা করো। তো আমার এই ক্লাসগুলো যদি তুমি ভালো মতো করে থাকো, আশা করি এরপর ওইগুলোর অ্যান্সার তুমি দিতে পারবে। আচ্ছা, এরপর আমরা পড়বো নন রেডক্স বিক্রিয়া। সেটা দুই ধরনের, একটা প্রশমন আর একটা কি অধক্ষেপণ। প্রশমন বিক্রিয়াটা কি, প্রশমন বিক্রিয়া হলো যে আমাদের দুইটা অ্যাসিড আর ক্ষার যুক্ত হয়ে আমাদের কি করবে, লবণ আর পানি উৎপন্ন করবে। এই যে দেখো কোনো যৌগের মধ্যে হাইড্রোজেন থাকা, H থাকা মানে অ্যাসিড, আর OH থাকা মানে কি ক্ষার। তাহলে এই যে HCl, এখানে কি এটা একটা অ্যাসিড আর NaOH থাকে একটা ক্ষার, তাহলে এই দুইটা মিলে কি হয়েছে NaCl, একটা লবণ, আর H2O পানি উৎপন্ন করেছে। তাহলে এটা কি একটা প্রশমন বিক্রিয়া। আর অধক্ষেপণ বিক্রিয়াটা কি, যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ, একটা তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করবে ঠিক আছে, কিন্তু কি হবে, নিচে তলানিতে শক্ত আকারে অর্থাৎ কঠিন আকারে জমা হয়ে থাকবে, সে তাকে কি বলা হয়, অধক্ষেপণ বিক্রিয়া। অদ্রবণীয়, অদ্রবণীয় মানে কি, সেখানে দ্রবীভূত হবে না, নিচে একটা পাত্রের মধ্যে ধরো এখানে পাত্রের মধ্যে তুমি কিছু দ্রবণ মিশ্রিত করছো, কিন্তু কিছু মৌল কি হবে এখানে নিচে অদ্রবণীয় কঠিন আকারে জমা হয়ে থাকবে, সেটাই কি আমাদের অধক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, এখন কোন মৌলগুলা অধক্ষেপ পড়বে সেটা কি বিক্রিয়া না করে তুমি জানতে পারবে না। সেজন্য তোমাকে কি করা লাগবে, কিছু মৌলগুলা মনে রাখা লাগবে যে এই মৌলগুলা থাকলে সেগুলা কি হয়, তলানিতে শক্ত আকারে জমা থাকে। যেমন এইখানে আমাদের কিছু মৌল আছে, সেটা হলো এই মৌলগুলো। ঠিক আছে, আচ্ছা তোমাদের এইখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যে একটা বিক্রিয়া দিয়ে দিবে তোমাকে, দুইটা বিক্রিয়া দিয়ে দিবে, বলবে যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া আর কোনটা জারণ বিজারণ বিক্রিয়া না, ব্যাখ্যা করো। তো জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে করে সেটা আমরা আগের ক্লাসে পড়ে আসছি, যদি তুমি না জেনে থাকো বা ক্লাসটা না করে থাকো তাহলে সেই ক্লাসটা আগে দেখে আসতে পারো। তাহলে একটা বিক্রিয়া জারণ বিজারণ হওয়ার শর্ত কি সেখানে আমরা পড়ে আসছিলাম। এখানে দেখো তুমি যদি এটার জারণ সংখ্যা লিখো, এইচের জারণ সংখ্যা কত, এখানে +1, ক্লোরিন -1, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1। ঠিক আছে, এখানে সোডিয়াম +1, ক্লোরিন -1, হাইড্রোজেন +1 আর অক্সিজেন -2। এখন দেখো এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 ছিল, উৎপাদে যেও কি +1 হয়েছে, সবগুলার জারণ সংখ্যায় কি সেম আছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যেই বিক্রিয়ার জারণ সংখ্যা পরিবর্তন হয় না সেটা জারণ বিজারণ বিক্রিয়া না। তো সেই জন্য প্রশমন বিক্রিয়া আর অধক্ষেপণ বিক্রিয়া দুইটার মধ্যে আমার কি হয়, জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না বিধায় এটা কি কোনো জারণ বিজারণ বিক্রিয়া না। বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাসগুলো। তুমি যদি কিছু শিখে থাকো তাহলে আমাদের একটা কোর্স ফি আছে, সেটা তুমি আমাদেরকে প্রদান করতে পারো, অথবা তোমার যদি সেটা কষ্টসাধ্য হয়ে যায় তাহলে তুমি তোমার ইচ্ছে মতো বা সাধ্য মতো একটা ফি আমাদেরকে প্রদান করতে পারো। তো এই পর্যন্তই আজকের ক্লাস, দেখা হবে পরের কোনো ক্লাসে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।